আজকের বিষয় উপযোজন বা অ্যাকোমোডেশন এবং চোখের কিছু দৃষ্টি সংক্রান্ত ত্রুটি এবং তার সমস্যার সমাধান। তাহলে অ্যাকোমোডেশন বা উপযোজন কী? অ্যাকোমোডেশন বা উপযোজন সহজ করে বুঝতে গেলে, সহজভাবে বললে যেটা জানায় সেটা কি না, এক জায়গা স্থির থেকে দূরের কোনো বস্তুকে বা কাছের কোনো বস্তুকে আমরা চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটিয়ে আমরা সুস্পষ্টভাবে যে দেখি সেটাই হচ্ছে উপযোজন। অর্থাৎ চোখের যে ধর্মের কারণে আমরা কি করি না, দূরের বা কাছের বস্তুকে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটিয়ে সুস্পষ্টভাবে দেখতে পাই, সেটাই হচ্ছে উপযোজন। ধরা যাক আমি এখানে আছি, কেউ একজন আসছে, আমরা কি করি, তার দিকে এগিয়ে না গিয়েও চোখটাকে একটু এদিক ওদিক করে আমরা দেখার চেষ্টা করি কে আসছে। তার মানে কি, চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটিয়ে আমরা কি করছি না, আমরা সুস্পষ্টভাবে দেখছি। এটাই হচ্ছে চোখের উপযোজন ক্ষমতা। অর্থাৎ এই উপযোজন ক্ষমতা যদি কারোর চোখে না থাকে সেক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। তো উপযোজন আমরা কিভাবে সম্পন্ন করি বা চোখে কিভাবে সম্পন্ন হয়? তো যদি কাছের বস্তু হয় তার উপযোজন ক্ষমতার পদ্ধতি একরকম, আর যদি দূরের বস্তু হয় সেক্ষেত্রে আরেক রকম। যদি কাছের বস্তু হয় সেক্ষেত্রে চোখ কিভাবে উপযোজন করে? যদি এটা কাছের বস্তু সেক্ষেত্রে রশ্মিটা কী হচ্ছে না, হচ্ছে অপসারী রশ্মি, অর্থাৎ রশ্মিটা এসে পড়ছে লেন্সের উপর, তারপরে এখানে তার প্রতিবিম্ব গঠিত হয়। তো আমরা এবার দেখব যে কাছের বস্তুর ক্ষেত্রে কী ঘটনা ঘটে। তা কাছের বস্তুর ক্ষেত্রে কী হয়, এই উপযোজনের জন্য সিলিয়ারি পেশি কী হয় না, সংকুচিত হয়। এইখানে সিলিয়ারি পেশি আছে, যে সিলিয়ারি পেশি চোখে, এই সিলিয়ারি পেশি কী হয়, সংকুচিত হয়। সিলিয়ারি পেশি সংকুচিত হওয়ার সঙ্গে সঙ্গে কী হবে, লেন্সের যে লেন্সটা আছে তার বক্রতা বৃদ্ধি হয় এবং লেন্সটা পুরু হয়ে যায়। লেন্সটা পুরু হয়ে যায়, ছোটো হয়ে যাবে বা পুরু হয়ে যাবে, লেন্সটা পুরু হয়ে যায়, বক্রতা বৃদ্ধি ঘটে। তখন কী হয়, লেন্সটা পুরু হয়ে গেল এবং লেন্সের ফোকাস দৈর্ঘ্য স্বাভাবিকভাবে হ্রাস হয়। অর্থাৎ এখানে প্রতিবিম্ব হওয়ার পরে এখানে পড়ছে। অর্থাৎ কাছের বস্তুর ক্ষেত্রে কী কী পয়েন্ট হলো? এক নম্বর হচ্ছে সিলিয়ারি পেশি সংকুচিত হয়। 2 নম্বর পয়েন্ট কী বললাম না, সিলিয়ারি পেশি সংকুচিত হওয়ার সঙ্গে সঙ্গে লেন্সের বক্রতা বৃদ্ধি পায় এবং লেন্সটা পুরু হয়ে যায়। লেন্সটা পুরু হয়ে যায় এবং কী হয়, লেন্স পুরু হওয়ার সঙ্গে সঙ্গে লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস পায় এবং বস্তুটা সুস্পষ্টভাবে দেখা যায়। এবার যদি দূরের বস্তু হয়, দূরের বস্তুর ক্ষেত্রে কী হয় না, সমান্তরাল রশ্মি, দূরের বস্তুর সমান্তরাল রশ্মিটা লেন্সের উপর পড়ে এবং এক্ষেত্রে কী হয়, যখন দূরের বস্তুটা উপযোজনের ক্ষেত্রে লেন্সটা কী হয়, শিথিল হয়ে যায়। শিথিল হয়ে গিয়ে কী হয়, লেন্সটা সরু হয়ে যাবে এবং পাতলা হয়ে যাবে। এখানে লেন্সটা পুরু হয়ে গিয়েছিল, এক্ষেত্রে লেন্সটা কী হবে, সরু হয়ে গেছে এবং পাতলা হয়ে গেছে এবং ফোকাস দৈর্ঘ্যের কী হয়, বৃদ্ধি ঘটে। ফলে কী হয়, বস্তুটা এখানে সুস্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। ফলে কী হয়, তাহলে উপযোজনের ক্ষেত্রে কাছের বস্তুর ক্ষেত্রে লেন্স এবং সিলিয়ারি পেশি একরকমের ভূমিকা, আর দূরের বস্তু যদি হয় সেই ক্ষেত্রে লেন্স এবং সিলিয়ারি পেশি আরেক রকম ভূমিকা। এইভাবে আমরা সুস্পষ্টভাবে কী হয় না, বস্তুটাকে উপযোজনের মাধ্যমে আমরা সুস্পষ্টভাবে দেখতে পাই। এরপরে আমরা আসব চোখের কিছু দৃষ্টি সংক্রান্ত ত্রুটি এবং তার সমাধান। চোখের দৃষ্টি সংক্রান্ত ত্রুটির মধ্যে প্রথমে আসবো আমরা মায়োপিয়া। মায়োপিয়া রোগটা কি না, মায়োপিয়া রোগ হচ্ছে চোখের একটা ত্রুটি যেখানে কি হয় না, কাছের দৃষ্টিটা কি হয় না ঠিক থাকলেও দূরের দৃষ্টি ব্যাহত হয়। অর্থাৎ আমরা কাছাকাছি জিনিসগুলো সঠিকভাবে পড়তে পারছি বা দৃষ্টিশক্তি ঠিক রয়েছে, কিন্তু দূরের দৃষ্টি একটু দূরের দিকে হয়ে গেলেই তখন পুরোপুরি দৃষ্টিশক্তি ব্যাহত হচ্ছে। এই রোগটা হচ্ছে মায়োপিয়া রোগ। এই রোগের ক্ষেত্রে কি হয় না, অবতল লেন্সের যদি চশমা ইউজ করা যায় তাহলে সেক্ষেত্রে কী হয়, এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। অর্থাৎ অবতল লেন্স বলতে লেন্সটা এরকম হবে, এই অবতল লেন্সের যদি চশমা ব্যবহার করা যায় মায়োপিয়া রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আবার আসবো আমি হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া হচ্ছে দূরবদ্ধ দৃষ্টি। সেটা আবার কি না, এক্ষেত্রে দূরের দৃষ্টি ঠিক আছে কিন্তু কাছের দৃষ্টি ব্যাহত হচ্ছে। অর্থাৎ কাছের দৃষ্টিটা ব্যাহত কিন্তু দূরের দৃষ্টি ঠিক আছে, সেটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। এই ক্ষেত্রে উত্তল লেন্সের চশমা ব্যবহার করা হয়।
তাহলে মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়া আমরা জানলাম এবং তার সমাধান জানলাম। এরপর আরেকটা আছে সমস্যা, সেটা হচ্ছে প্রেস বায়োপিয়া। এটা চোখের আরেকটা ত্রুটি। এই ত্রুটিটা কী হয় না, সাধারণত 40 বছরের বয়সের বেশি হয়ে গেলে চোখের যে লেন্সটা আছে, লেন্সের ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়, মানে কমতে থাকে। 40 বছর পর থেকে ইলাস্টিসিটিটা কমতে থাকে। এর ফলে কী হয়, চোখের দৃষ্টিশক্তি ব্যাহত হয়। সেই রকম রোগটাকে বলা হচ্ছে প্রেস বায়োপিয়া। ইলাস্টিসিটিটা কমে যাওয়ার ফলে যে সমস্যাটা হয়, এই ক্ষেত্রে বাইফোকাল বলে যে লেন্স আছে, সেই লেন্স ব্যবহার করে এই ত্রুটির সমাধান করা যায়, ঠিক আছে, বা প্রোগ্রেসিভ লেন্স বা বাইফোকাল লেন্স বলা হয়। আর পরে আসছে কি সমস্যা, হচ্ছে ক্যাটারাক্ট বা ছানি পড়া। এটা একটা চোখের দৃষ্টিশক্তির সমস্যা। অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কী হয়, চোখের লেন্সে অস্বচ্ছ হয়ে যায়, ফলে কী হয়, দৃষ্টিশক্তি ব্যাহত হয়, কোনো বস্তুকে সুস্পষ্টভাবে দেখতে পাওয়া যায় না। তো সেই জন্য কী করা হয়, সার্জারির মাধ্যমে চোখের লেন্সটা পরিবর্তন করে কী করা হয়, প্লাস্টিকের বিভিন্ন পাওয়ারের হাই পাওয়ারের লেন্স ব্যবহার করে আবার সার্জারির মাধ্যমে এই ছানি অপারেশনের মাধ্যমে ছানির সমস্যা বা ক্যাটারাক্টের সমস্যা দূর করা যায়। তাহলে এইগুলো হচ্ছে চোখের দৃষ্টিশক্তি সংক্রান্ত কিছু সমস্যা এবং তাদের সমাধান। এবং আরেকটা জিনিস চোখের আমরা জেনে নেব, দৃষ্টিশক্তি দু রকমের হয়। একটা হচ্ছে একনেত্র দৃষ্টি, আরেকটা হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি। একনেত্র দৃষ্টিটা কী না, একনেত্র দৃষ্টি মানে হচ্ছে যে ক্ষেত্রে চোখের কোনো বস্তুকে দেখার জন্য কি হয় না, দুটি চোখ দিয়ে একই সঙ্গে দুটো আলাদা আলাদা বস্তুর প্রতিবিম্ব দেখছে। যেমন ধরেন গরু, তার কী হচ্ছে, গরু কী করছে না, এবার বাম দিকে যে চোখটা রয়েছে সেটা দিয়ে একটা বস্তুকে প্রত্যক্ষ করছে, ডান দিকের চোখ দিয়ে আরেকটা বস্তুকে প্রত্যক্ষ করছে, একই সঙ্গে দুটো বস্তুর প্রতিবিম্ব তার মধ্যে সৃষ্টি হচ্ছে। ফলে কি, যে কোনো বস্তুর দৃষ্টিটা সঠিক হচ্ছে না, অর্থাৎ একটা চোখ দিয়ে এটা দেখছে, একটা চোখ দিয়ে আরেকটা দেখছে। এটা হচ্ছে এক নেত্র দৃষ্টি। আর আমরা যে মানুষ, আমার দুটো চোখ দিয়ে একটা বস্তুকেই প্রত্যক্ষ করছি। এটা হচ্ছে দুটো চোখ দিয়ে যখন একটা বস্তুকে প্রত্যক্ষ করছি তখন হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি। তাহলে যখন একটা বস্তুকে দুটো চোখ দিয়ে পর্যবেক্ষণ করব তখন দ্বিনেত্র দৃষ্টি, আর যখন একই সঙ্গে দুটো বস্তুকে দুটো আলাদা আলাদা চোখ দিয়ে লক্ষ্য করব তখন হচ্ছে একনেত্র দৃষ্টি। একনেত্র দৃষ্টি হচ্ছে গরু, ঘোড়া, আর দ্বিনেত্র দৃষ্টি হচ্ছে মানুষ, পেঁচা, এদের ক্ষেত্রে বিড়াল, এদের ক্ষেত্রে দ্বিনেত্র দৃষ্টি দেখতে পাওয়া যায়। এইভাবে একনেত্র দৃষ্টি এবং দ্বিনেত্র দৃষ্টি সম্পর্কেও আমরা জানলাম।